কিরে, আমার দিকে একটু তাকা। কিরে, আম কুড়ানো শেষ হলে আমার দিকে একটু তাকা। সে যদি কোনোভাবে তার চেহারার দিকে তাকায় তাহলে শাকচুন্নি ঘাড় মটকে তাকেও মেরে ফেলবে। অনেক বছর আগে হিমতলি নামে একটি গ্রামের কোনো বড় পুকুর পাড়ে একটি বিরাট আম বাগান ছিল। সেই আম বাগানের আম ছিল অত্যন্ত মিষ্টি। তবে এত মিষ্টি হওয়ার পরেও কেউ সেই আম বাগানের কাছেও যেত না, কারণ সেই আম বাগানে বসবাস করত এক ভয়ানক শাকচুন্নি। কেউ যদি ভুলেও সেই আম বাগানে আম কুড়াতে যেত তাহলে শাকচুন্নি তার সামনে আসতো, এবং ওই লোক যদি শাকচুন্নির চেহারার দিকে তাকাতো তাহলে তাকে ঘাড় মটকে শাকচুন্নি সেখানেই মেরে ফেলতো। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এইদিকে সেই গ্রামে নাসিমা নামে একজন মহিলা তার ছেলে রাজুর সাথে বসবাস করত। সবাই রাজুকে অনেক আদর করত। রাজু আমের তৈরি বিভিন্ন খাবার, যেমন আমসত্ত্ব, আমের মোরব্বা খেতে খুব পছন্দ করত। কিন্তু সেই অপয়া আম বাগান বাদে পুরো গ্রামে আর কোথাও কোনো আম গাছ ছিল না। এই জন্য রাজু অনেক দিন ধরে তার পছন্দের কোনো খাবার খেতে পারছিল না। মা, আমাকে একবার যেতে দাও না, আমি একটা আম নিয়ে চলে আসব, কোনো দেরি করব না। একদম না, তুই জানিস না আগের মাসে রহিম কাকা ও রহিমা কাকি মাত্র একটা আম নিতে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। মায়ের কথা শুনে রাজু চুপ করে যায়। রাজু জানতো যে তার মা ঠিকই বলছেন। রাজু মনে মনে ভাবে যে কি করব, কিভাবে আম পাবো এখন? মাকে যদি বলি তাহলে মা কখনো আম কুড়াতে যেতে দিবেন। মাকে না বলে যাওয়াটাই ভালো হবে। এইভাবে আরো বেশ কয়েকদিন চলে যায়। রাজুর সেই পছন্দের খাবার তাকে সেই অপয়া আম বাগানের দিকেই টেনে নিয়ে যায়, কিন্তু নাসিমার চোখের আড়াল হয়ে সেই রাস্তায় যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল। এভাবেই পূর্ণিমা রাত এসে উপস্থিত হয়। সেই রাতে রাজু নাসিমাকে বলে, মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমার এখন একদম ঘুম পাচ্ছে না। এখন আমি একটু উঠানে গিয়ে বসে থাকি। রাজুর মা রাজুকে বলে, তুই কোথাও যাবি না, চুপচাপ আমার কাছে ঘুমাবি। নাসিমার ধমক খেয়ে রাজু চুপচাপ শুয়ে পড়ে। যতক্ষণ না নাসিমা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে ততক্ষণ রাজু চুপটি করে শুয়ে রইল, ঘুমের ভান করে। গভীর রাতে যখন পুরো ঘুমিয়ে পড়েছিল তখন সে আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরোনোর পর রাজু ভাবে যে খুব সুন্দর চাঁদ উঠেছে আকাশে, আর চারদিকে কত আলো ছড়িয়ে আছে। এমন মনে হচ্ছে যে সকাল হয়ে গিয়েছে। আমার কিচ্ছু হবে না, কিছু আম নিয়ে আমি চলে আসব। সকালে মা এসব আম দেখে অনেক অবাকই হয়ে যাবে। এই ভেবে রাজু আস্তে আস্তে বস্তা নিয়ে সেই আম বাগানের দিকে চলে গেল। দূর থেকে রাজু আম গাছ দেখতে পেল, যেটা দেখে রাজু খুব খুশি হলো। তারপর একটু এগোনে পরই রাজু দেখতে পায় যে অনেক আম গাছের নিচে পড়ে আছে। পূর্ণিমার রাত হওয়ার কারণে যতগুলো আম পড়েছিল সে সবগুলো আম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। রাজু, এখানে কতগুলো আম, আজ তো আমি নিতে খুব মজা হবে, কেউ আটকাবে না, যত খুশি নিয়ে নাও। তারপর সে আস্তে আস্তে আম গাছের তলায় দাঁড়ালো।
অনেক অনেক আম, বস্তা ভরেও যেন কিছুতেই বস্তা ভর্তি হয় না। এরপর রাজু আবারও আম ভরতে থাকে। এরপর রাজু অনেক দূরে সাদা শাড়ি পরা একজন বউ হাতে হাঁড়িকে নিয়ে তার দিকে এগিয়ে আসতে দেখতে পায়। রাজু সেটা দেখতে তো পেরেছিল, কিন্তু পালিয়ে যেতে পারছিল না। ও এমন আম কুড়ানোর মোহে পড়ে গিয়েছিল যে সে নিজেকে আটকাতেই পারছিল না। কিছুক্ষণের মধ্যেই সেই সাদা শাড়ি পরা বউটা তার সামনে এসে দাঁড়ায়। পূর্ণিমার চাঁদের আলো থাকা সত্ত্বেও রাজু তার মুখটা দেখতে পারছিল না। কিরে, আমার দিকে তাকা। কিরে, হাম ঘোরানো শেষ হলে আমার দিকে একটু তাকা। যত খুশি আম নিয়ে নে, কিন্তু আমার দিকে একটু তাকিয়ে দেখ। তোর জন্যই তো এতগুলো আম রয়েছে। আমার দিকে একটু তাকিয়ে নে। সেই বউয়ের কথা শুনে রাজু এটা বুঝতে পেরেছিল যে সে ডাইনির কবলে পড়ে গিয়েছে। সে যদি কোনোভাবে সেই ডাইনির চেহারার দিকে তাকায়, তাহলে ডাইনি ঘাড় মটকে তাকেও মেরে ফেলবে। এই জন্য রাজু নিচের দিকে তাকিয়ে বস্তার মধ্যে আম ভরছিল। সবকিছু বুঝতে পেরে রাজু কিচ্ছু করতে পারছিল না। ঠিক আছে, আমার দিকে তাকাবি না, তাহলে এই নে। এই বলে ডাইনি আমগুলো উপরের দিকে ছুঁড়ে মারছিল, কিন্তু রাজু তার দিকে ভুলেও তাকায় না। সে আমগুলো নিচের দিকে তাকিয়ে কুড়িয়ে তার বস্তায় ভরছিল। রাজুর এই কাজে ডাইনি অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এইদিকে ঘুম ভাঙার পরই সে নিজের কাছে রাজুকে দেখতে পেল না। পুরো বাড়ি এবং আশেপাশের বিভিন্ন জায়গা তন্ন তন্ন করে খুঁজো, সে রাজুকে কোথাও খুঁজে পেল না। তখন সে কিছু গ্রামবাসীকে ডেকে নিল। রাজুর যে আম খাওয়ার লোভ আছে সে তাদেরকে তা জানালো। গ্রামের মোড়ল বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমার সেই ছেলে আম বাগানের কাছে গেছে। ঈশ্বরের কৃপায় যেন জেরি না হয়ে যায়। রাজুর মা কান্না করে বলে, শুভ কথা বলুন মোরণ মশাই, ওই একটা ছেলে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আপনি তো সবই জানেন, ওর কিছু হয়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। মোরম মশাই বলেন, আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চলো সেই আম বাগানের দিকে। এই কথা বলে সবাই নাসিমার সাথে গেল। পূর্ণিমা রাত হওয়ার কারণে সকল কিছু স্পষ্টভাবে দূর থেকে দেখা যাচ্ছিল। সবাই যখন মিলে আমবাগানের কাছাকাছি পৌঁছালো, তখন তারা দূর থেকে রাজুকে দেখতে পেল। মোরল মশাই বলেন, আরে, ও কি করছে? ও আর সামনে দাঁড়িয়ে আছে। কিভাবে আমি বাঁচাবো আমার ছেলেটাকে? মোরল মশাই বলেন, আরে, সবাই জোরে জোরে ওর নাম ধরে ডাকো, এতে করে হয়তো ওর মোহটা কেটে যাবে। রাজুর মা বলে, রাজু বাবা এদিকে আয়, বাবা এদিকে চলে আয়। তখন সেই ডাইনি এতগুলো লোক দেখে তার পাগুলোকে লম্বা করে সেই আম গাছের মাথায় চলে গেল। তারপর রাজু পেছনে ফিরে তার মায়ের দিকে তাকালো। রাজু বলে, আমি জানতাম মা তুমি নিশ্চয়ই আসবে, আমি একদম ভয় পাইনি, নয়তো এই ডাইনিটা কখন আমাকে মেরে খেয়ে ফেলতো। মোরল মশাই বলেন, পূর্ণিমা রাত ছিল তাই তোকে বাঁচাতে পারলাম, যদি অমাবস্যা হতো না তাহলে ব্যক্তিত্বের শক্তি অনেক গুণে বেড়ে যেত, আমরা কিছুই করতে পারতাম না। রাজু বলে, এখন থেকে আর কখনো আমি আমের জন্য জেদ করব না মা, তুমি চিন্তা করো না। নাসিমা তার ছেলেকে জড়িয়ে ধরে
খুব কাঁদতে থাকে। এরপর তারা সবাই সেই অপয়া আম বাগান থেকে চলে আসে।